জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদের নির্বাচনে এখনো ভোট গণনা চলছে। এরই মধ্যে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে নির্বাচন বয়কট করেছে 5টি প্যানেল ও স্বতন্ত্র কয়েকজন প্রার্থী। এখন ভোটে আছে 7টি প্যানেল। এর মধ্যে রয়েছে ছাত্র শিবির এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ। বর্জনকারীরা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে। এদিকে নির্বাচনের দায়িত্ব থেকে সরে দাঁড়ান কয়েকজন শিক্ষকও। আরো জানাচ্ছেন সুমন মাহমুদ। শিবিরকে জিতিয়ে দেয়া ভোট কারচুপির অভিযোগ, প্রশাসনের নীরবতা, এমন নানা অভিযোগ দিয়ে ভোট বর্জন করেছে ছাত্রদল। ভোট শেষ হবার 1.5 ঘন্টা আগে এই ঘোষণা দেয় ছাত্রদল। এই প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা এই প্রহসনের নির্বাচন বর্জন করলাম। আপনাদের সকল প্রশ্নের উত্তর আমরা পরে দিব এবং এই মুহূর্তে আমাদের ডিসিশন হচ্ছে এই নির্বাচন আমরা বর্জন করছি। এরপর ভোট বর্জনের ঘোষণা দেয় বাম সমর্থিত প্রার্থীরা। তারাও শিবিরের প্রতি পক্ষপাত, ভোটারের থেকে কেন্দ্রে বেশি ব্যালট পাওয়া সহ নানা অভিযোগ এনেছে। যে আদৌ এই যে জাকসু ইলেকশন হচ্ছে, এটা কি ইলেকশন হচ্ছে নাকি এটা শিবিরকে জেতানোর একটা প্রশাসনিক পায়তারা হচ্ছে? ভোট বর্জন করেছে বিএনপি সমর্থিত শিক্ষক কর্মকর্তারা। তারাও এনেছেন প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ। আমাদের নিজেদের কাছে নিজেদের জবাবদিহিতা নাই। আমরা যদি এই নির্বাচনে এই রকম প্রহসন দেখে এই নির্বাচনের সাথে আমরা থাকি, তাহলে কোনোভাবেই আমার নিজের কাছে আমার বিবেকের কাছে আমি করতে পারবো না। এজন্য আমরা যারা দায়িত্বে আছেন যে শিক্ষকরা, আমরা এই নির্বাচন বর্জন করি। সকাল থেকে ভোট গ্রহণ হচ্ছিল, তবে প্রার্থীরা নানা অভিযোগও করেছিলেন। ভোট বর্জনকে পরাজয় ডাকার কৌশল হিসেবে অভিযোগ করছে ছাত্র শিবিরের প্রার্থীরা। এমন কোনো কারণ হয় নাই যে আসলে নির্বাচন বর্জন করতে হবে। তো তারা নির্বাচন বর্জন করেছে, আসলে এটার একমাত্র কারণ তারা হচ্ছে শিক্ষার্থীদের ম্যান্ডেট পাচ্ছে না। শিক্ষার্থীদের সমর্থন না থাকার কারণে নিশ্চিত পরাজয়ের হয়ে যাবে সেটা বুঝে তারা আসলে নির্বাচন বয়কট করেছে বলে মনে করি। ভোট সাময়িক বন্ধ, প্রার্থীদের নানা বক্তব্য সহ উত্তেজনা নিয়ে ভোট চলছিল। 33 বছর পর হওয়া এবারের জাকসু নির্বাচন অসুন্দর ও অভিযোগ নিয়ে শেষ। বর্জনের রাজনৈতিক উত্তাপ কত দূর গড়ায় তাই এখন দেখার বিষয়। সুমন মাহমুদ, 71। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুজ্জামান সাকিব। সাকিব, জানাবেন যে এই মুহূর্তে আপনি কোথায় আছেন এবং কি চলছে সেখানে, সার্বিক পরিস্থিতি জানাবেন। কাজরি, আমি রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে, যেখানে জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে। এখানে গতরাত 10:30টার কিছু সময় আগে থেকেই কিন্তু ভোট গণনা শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত 21টি কেন্দ্রের মাত্র 9টি কেন্দ্রের হল সংসদের ভোট গণনা সম্পন্ন হয়েছে। এখনও প্রায় 12টি হল সংসদের ভোট গণনা বাকি রয়েছে। তারপরে কেন্দ্রীয় সংসদ, অর্থাৎ এই জাকসুর যে কেন্দ্রীয় সংসদের প্রার্থীদের ভোট, সেগুলো গণনা শুরু হবে। বেশ সময় সাপেক্ষ আমাদের কাছেও মনে হচ্ছে, কারণ এখন পর্যন্ত ঘন্টায় একটি কেন্দ্রের হল সংসদের ভোট গণনা করা সম্ভব হচ্ছে। সেক্ষেত্রে এখনও যেহেতু 12টি হলের হল সংসদ বাকি রয়েছে, এরপরে কেন্দ্রীয় সংসদ, কাজে এই ফলাফল আসলে কখন হবে সেটি নিয়ে কিন্তু বেশ প্রশ্ন রয়েছে এবং সন্ধ্যা গড়াতে পারে। যদিও গতকালকে বলা হয়েছিল আজকে দুপুর নাগাদ ফলাফল ঘোষণা হতে পারে। তবে এখন পর্যন্ত যে পরিসংখ্যান, যে 9টি মাত্র কেন্দ্রের হল সংসদের ভোট গণনা সম্পন্ন করতে পেরেছে এবং যেহেতু পদ্ধতিটা ম্যানুয়াল পদ্ধতিতে গণনা করা হচ্ছে, কাজেই সময় লাগাটা খুব বেশি অযৌক্তিক না, তারা তেমনটাই বলছেন। আর একটু জানিয়ে রাখি, গতকাল দিনভর নানা অভিযোগ অনুযোগের মাধ্যমে কিন্তু ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের। এর মধ্যে প্রায় 5টি প্যানেল ভোট বর্জন করেছে। ভোটে রয়েছে ইসলামী ছাত্র শিবির এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ। ইসলামী ছাত্র শিবির যদিও আনুষ্ঠানিকভাবে তেমন কিছু জানায়নি, তবে ছাত্রদলের ভোট বর্জনের প্রতিক্রিয়া তারা জানিয়েছিল যে ভোটে ভরাডুবি টের পেয়ে তারা আসলে ভোট বর্জন করেছে। এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ, তারা মধ্যরাতে সংবাদ সম্মেলন করেছে। অভিযোগের বিষয়ে তাদেরও কিছু ছোটোখাটো অভিযোগ ছিল, ভোটে অনিয়মের কথা তারাও বলেছে, তবে ভোট থেকে তারা সরে যায়নি। তারা বলছেন যে যেহেতু এখানে 7,000 শিক্ষার্থী ভোট প্রদান করেছে, তাদের মতামতকে তারা সম্মান জানিয়ে শেষ পর্যন্ত তারা আসলে ফলাফল মেনে নিতে চান। এবং এখন পর্যন্ত যেহেতু ফলাফল হয়নি, 2টি প্যানেলই রয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু ভোটের মধ্যেই রয়েছে, তারা অপেক্ষা করছেন ফলাফলের জন্য। এই ফলাফলের জন্য আসলে আমরা গণমাধ্যম কর্মীরাও রাতভর অপেক্ষা করছি। নিরবিচ্ছিন্নভাবে এখানে গণনা চলছে। গতকাল সারাদিনে 21টি কেন্দ্রে 11,897 ভোটের মধ্যে ভোট কাস্ট হয়েছে 7,934টি, যার হার হচ্ছে 66.72%।
এই ভোট গণনার হার নিয়েও আসলে শিক্ষার্থীরা নানান কথা বলছেন। তুলনামূলক আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যে পরিমাণ ভোট পড়েছে তার তুলনায় এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও সেখানে কিন্তু কিছুটা ভোট গ্রহণ কম। এর কারণ হিসেবে শিক্ষার্থীরা বলছেন যারা আবাসিকে এখানে থাকেন বা এর বাইরে থাকেন তারা আসলে খুব একটা ভোট দিতে আসেননি এবং ভোট বর্জনের ফলে এই ভোট কম পড়ার একটা প্রভাব পড়েছে। তো এখন পর্যন্ত ভোট গণনা চলছে, আরও 5টি হল সংসদের ভোট গণনা ইতিমধ্যে শুরু হয়েছে। এরপরে বাকি ছাত্র সংসদের ভোট গণনা শেষ হলে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে। তো ভোট গণনার খবরাখবর আমরা রাখছি, প্রত্যেক বুলেটিনেই হয়তো আমরা আপডেটগুলো দিতে পারবো। কাজরি, সাকিব, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সাথে। আমরা আমাদের আরেক সহকর্মী রায়ান বিন আমিনের কাছ থেকেও সেখানকার সবশেষ খবর জানতে চাই। আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন রায়ান। জানাবেন যে আপনি কোথায় আছেন এবং সেখানকার পরিবেশ কেমন দেখছেন, সার্বিক খবরাখবর জানাবেন। লাবণী, আমি এখন আছি বিশ্ববিদ্যালয় পুরাতন রেজিস্ট্রার ভবন অর্থাৎ নির্বাচন কমিশন অস্থায়ী যে কার্যালয়, সেখানে আছি। আর সার্বিক পরিবেশটা দেখতেই পাচ্ছেন যে সাংবাদিক থেকে শুরু করে যারা প্রার্থী আছেন বা শিক্ষার্থী আছেন তাদের একটা বড় অংশ এখন এদিকে অবস্থান করছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছেন তারাও কিন্তু এই পুরো এলাকাটাতেই অবস্থান করছে। সে গতকালকে অর্থাৎ ভোট গ্রহণের পর থেকে শুরু হওয়ার পর থেকে এদিকে আছেন। আর সার্বিক খবরাখবর বলতে নির্বাচন এখনো পর্যন্ত ভোট গ্রহণ চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি 8টি হলের ভোটগুলো আগে গণনা করা হচ্ছে। এখন পর্যন্ত 8টি হলের ভোট গণনা করা হয়েছে। আর 21টি হলের মধ্যে তাহলে এখনো পর্যন্ত 12 থেকে 13টি হলের ভোট গণনা বাকি আছে। আর এখনো পর্যন্ত বাকি আছে কেন্দ্রীয় যে সংসদ, সেই সংসদে। তো নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন যে যারা এখন গণনা করছেন তারা আসলে পুরোপুরি দক্ষ না এই কাজে বা এক্সপার্ট না। তার ফলে এই অবস্থা থাকতে গেলে পরে বিকেল বা সন্ধ্যা পর্যন্ত হয়ে যেতে পারে নির্বাচনের পূর্ণাঙ্গ ফল আসতে। তো ইতিমধ্যে যারা হচ্ছে এই কাজে দক্ষ, বিশ্ববিদ্যালয় বিভিন্ন সময় নির্বাচন পরিচালনা করেছেন বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় নির্বাচনে ভোট নিয়েছেন, তো তাদেরকে আবার ডেকে আনা হচ্ছে, তাদেরকে এখানে যুক্ত করার একটা চিন্তা চলছে বিশ্ববিদ্যালয় প্রশাসনে। যদি সেটা হয় সেক্ষেত্রে হয়তো দুপুরের পর একটা ফলাফল আসতে পারে। আর এর বাইরে গতকালকে রাতে বাক্সা সমর্থিত যে প্যানেল তারা সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে, অনাস্থা জানিয়েছে। তাদের বিভিন্ন যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলো তারা তুলে ধরেছে, তবে নির্বাচন বর্জন তারা করেন। তারা বলছিল যে শিক্ষার্থীদের উপর যে পূর্ণ আস্থা তাদের আছে, যারা ভোটার তাদের উপর আস্থা আছে এবং সেই ভোট যারা দিয়েছেন তাদেরকে তারা সম্মান করতে চায়, সম্মান দেখাতে চায়। এই সম্মান দেখানোর জায়গা থেকে আসলে তারা ভোট বর্জন করছে না। তবে নির্বাচন কমিশনের প্রতি যে অনাস্থা, সেই অনাস্থা কিন্তু তারা গতকালকে রাতেই জানিয়েছে এবং এরপর থেকে আসলে এটা নিয়ে পক্ষে বিপক্ষে উভয় ধরনের মতই আছে। শিক্ষার্থীরা বিষয়টিকে কেউ স্বাভাবিকভাবে নিলেও কেউ আবার বিষয়টিকে ভালোভাবে নিচ্ছেন না। তারা বলছেন যে একদম শেষ মুহূর্তে এসে মধ্যরাতের পরে এরকম অনাস্থা বিষয়টিকে তারা স্বাভাবিকভাবে নিচ্ছেন না। তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সবশেষ তথ্য। লাবণী, রায়ান, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন ডাকসু নির্বাচনে সবশেষ খবর। ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে সার্বজনীন শিক্ষার্থী সংসদ। এছাড়াও সচেতন শিক্ষার্থী সংসদ নামে প্যানেল দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। এদিকে বাতিল হওয়া 7 জনের মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন 5 জন, বাকি 2 জনের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে। রাশিদুল হক রুশোর তথ্য ছবিতে প্রতিবেদন। ডাকসু জাকসুর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন। এতে 21 সদস্যের প্যানেল ঘোষণা করেছে সার্বজনীন ছাত্র সংসদ। বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসে প্যানেল পরিচিতি সভা করে সংগঠনটি। এতে তাসনিম খানকে ভিপি ও রাজন আল আহমেদকে জিএস প্রার্থী করা হয়েছে। এ সময় জোটের নেতারা জানান, সমস্ত মতাদর্শের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের সমাজের বিভিন্ন বিষয়ে মনোনিবেশ করার প্রত্যয় নিয়ে রাকসু নির্বাচনে অংশ নিচ্ছে তাদের প্যানেল। নিজের বিবেক বুদ্ধি বিবেচনা দিয়ে যাকে নির্বাচিত করবে সেই প্রতিনিধি হবে, সে কোন দল, কোন সংগঠন বা স্বতন্ত্র কোথায় থেকে বিলং করছে সেটা খুব একটা মুখ্য বিষয় হবে। প্যানেল দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। তাদের প্যানেলের নাম দেওয়া হয়েছে সচেতন শিক্ষার্থী সংসদ। বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহবুবুর আলমকে ভিপি, সহ সভাপতি শরীফুল ইসলাম শরীফকে জিএস প্রার্থী করা হয়েছে। আমাদের রাকসুর ইতিহাসে এবারই প্রথম নারী ভিপি প্রার্থী আমরা দেখেছি। আমরা শুধু নারী ভিপি প্রার্থী নয়, আপনি দেখবেন যে ছাত্র দলের মধ্যে জিএস প্রার্থীও কিন্তু নারী। এরকম আরো অন্যান্য পদেও নারীরা প্রতিদ্বন্দ্বিতা করছে। আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি এবং তাদের যদি নির্বাচিত হয়, আমরা যদি নির্বাচিত হই, একসাথে কাজ করব। এদিকে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে প্রার্থীদের প্রাথমিক তালিকার উপর আপত্তি ও
নিষ্পত্তি। বিভিন্ন কারণে প্রার্থিতা বাতিল হওয়া 7 জনের মধ্যে 5 জন ফেরত পেয়েছেন। 2 জনের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে। রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানান, যাচাই বাছাই শেষে আগামী রবিবার প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। 14 তারিখে হল এবং রাকসু মিলে ডিটেলস চূড়ান্ত প্রার্থী তালিকায় কারা আসছে, কারা চূড়ান্ত তালিকা থেকে বাদ যাচ্ছে, ডিটেলস আপনাদেরকে এখানে বিবৃত করব। আগামী 13ই সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা। পিন্টু হাজং, 71। বাগেরহাটে বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে 9টি উপজেলায় হরতাল পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। 48 ঘন্টার হরতালের দ্বিতীয় দিনে বিভিন্ন সরকারি অফিসে তালা ঝুলিয়ে দেয় হরতাল সমর্থকরা। বন্ধ রয়েছে স্কুল, কলেজ, ইপিজেড, শিল্প কলকারখানা। মোংলা বন্দর থেকে বন্ধ সড়কপথে আমদানি রপ্তানি ও পণ্য পরিবহন। এনামুল হকের তথ্য ছবিতে প্রতিবেদন। বাগেরহাটের 4টি সংসদীয় আসন বহালের দাবিতে চলছে 48 ঘন্টার হরতাল। শেষ দিনে বৃহস্পতিবার সকালে আন্দোলনকারীরা প্রথমে এসি ল্যান্ড অফিসে তালা ঝুলিয়ে দেয়, পরে লোকজনকে বের করে দিয়ে তালা দেয় নির্বাচনী অফিসে, পল্লী সঞ্চয় ব্যাংক ও উপজেলা পরিষদ ভবনে। এছাড়া বিভিন্ন এলাকা থেকে আলাদা আলাদা বিক্ষোভ মিছিল বের করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। হরতালের সমর্থনে স্কুল, কলেজ, ইপিজেড, শিল্প কারখানাও বন্ধ রয়েছে। মহাসড়কে গাছের গুঁড়ি ফেলায় বন্ধ রয়েছে যান চলাচল। মোংলা বন্দর থেকে বন্ধ সড়কপথে আমদানি রফতানি ও পণ্য পরিবহন। আমাদের নাগরিকদের অধিকার বিবেচনা না করে আমাদের সংসদীয় আসন একটি কর্তন করে আরেকটি জেলায় বাড়ানো হয়েছে। বাগেরহাটবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, সর্বস্তরের জনগণ রাজপথে নেমে এসেছে। এ পর্যন্ত আমাদের কাছে কোনো যোগাযোগ করা হয়নি এবং নির্বাচন কমিশন আমাদের সিদ্ধান্ত মেনে নেবেন এরকম কোনো ইঙ্গিত আমরা পাইনি। আমরা জোর দাবি জানিয়ে আসছি। আজকের দিনও আমরা আবারও সর্বশেষ দাবি জানাচ্ছি, আপনারা 4টি আসন বাগেরহাটে ফিরিয়ে দিন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। আমাদের এই কার্যক্রম যতদিন পর্যন্ত এই আসন ফেরত না আসবে ততদিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলবে। আইনি লড়াইয়ের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আমরা এই বিষয়ে আমরা রিটের ব্যবস্থা করেছি, সেটাও আমাদের চলছে, এভাবেও চলবে। 1970 সাল থেকে 4টি আসন ছিল। এই 4টি আসন আমরা অবশ্যই, এটা আমাদের অধিকার, এটা আমার দাবি, আমরা আদায় করেই আমরা ঘরে ফিরব। বাগেরহাট সদর সহ 9 উপজেলা ও 3 পৌরসভায় পালিত হচ্ছে এই হরতাল। বনশ্রী হালদার, 71। এখনো স্বাভাবিক হয়নি ভোলার ইলিশা ঘাট দিয়ে লঞ্চ চলাচল। এখনো পন্টুন উদ্ধারের চেষ্টা চলছে। এর আগে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ ইলিশা তালতলি লঞ্চ ঘাটের পন্টুন ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। অতিরিক্ত লঞ্চের চাপ ও মেঘনা নদীর তীব্র স্রোতে এ ঘটনা ঘটে। এতে ঢাকা ভোলা রুটের কয়েক হাজার যাত্রী দুর্ভোগে পড়েন। কামরুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। দ্বীপ জেলা ভোলার সবচেয়ে ব্যস্ততম ঘাট ইলিশা লঞ্চ ঘাট। সকালে এই ঘাটের তালতলি টার্মিনালে একই সাথে 4টি বড় লঞ্চে যাত্রী ওঠানো হচ্ছিল। অতিরিক্ত চাপে পন্টুনের তার ছিঁড়ে যায়। এক পর্যায়ে মেঘনার প্রবল স্রোতে পন্টুনটি নদীর মধ্যে চলে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় নদীর তীরে বাধা অবস্থায় একটি নৌকা বিধ্বস্ত হয়। বর্তমানে লঞ্চের টার্মিনালটি ঘাট থেকে সরে এফএস তারের সাথে আটকা আছে। দ্রুত ব্যবস্থা না নিলে পন্টুনটি নদীতে হারিয়ে যেতে পারে। এখানে সকালে দেখছি অতিরিক্ত বাড়ার স্রোত, তার সাথে 4টা লঞ্চ একটা টার্মিনালে, এই জন্য ওই 2টা তার মানতে পারে না, ওই 2 তার ছিঁড়া এই পল্টনটা নদীর মাঝখানে চলে যায়। জোয়ারের চাপের ঠেলায় কিন্তু পল্টনটারে আমাদের ওইদিকে একবারে পুরা উগলিয়া সব লয়ে গেছে। আমরা ঢাকার উদ্দেশ্যে ইলিশা ঘাটে আসছিলাম, আইসা দেখি কি পল্টন নেই, পল্টন ছিঁড়ে নদীর মাঝখানে চলে গেছে। ঢাকার লঞ্চগুলো আইসা কিভাবে ভিড়বে? এ ব্যাপারে ভোলা বিআইডব্লিউটি এর কর্মকর্তা জানান, এরই মধ্যে এই লঞ্চ টার্মিনালটি উদ্ধার করার উদ্যোগ নেওয়া হয়েছে। ডাকা হয়েছে বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ নিহারিকাকে। দপ্তর থেকে জাহাজ চাওয়া হয়েছে, জাহাজ দিয়ে র্যাম্প উত্তোলন করা হবে, তারপর সরুমুড়ি তারগুলো আবার জয়েন করে আবার দ্রুত ঘাট পুনঃস্থাপন করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভোলা ঢাকা নৌরুটের যাত্রীদের ভোগান্তি দূর করতে টেকসই দীর্ঘস্থায়ী টার্মিনাল নির্মাণের দাবি যাত্রীদের। পিন্টু হাজং, 71। নাটোরের লালপুরে পদ্মা নদীতে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে নদীর গতিপথ পরিবর্তিত হয়ে
দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর শতবর্ষী হার্ডিন ব্রিজ হুমকির মুখে পড়তে পারে বলছেন বিশেষজ্ঞরা। ঝুঁকিতে রয়েছে লালপুর পদ্মাচরের মানুষের জীবন জীবিকাও। নাসিম আলীর ক্যামেরায় বুলবুল আহমেদের অনুসন্ধানী প্রতিবেদন। হাইড্রোগ্রাফিক জরিপের প্রতিবেদন বলছে উত্তোলনযোগ্য বালু নেই পদ্মা নদীর দিয়ার বাহাদুরপুর মৌজায়, তারপরও চলছে বালু তোলা। বিশেষজ্ঞরা বলছেন এতে নদীর গতিপথ বদলে ক্ষতির মুখে পড়তে পারে 4 কিলোমিটার দূরে অবস্থিত দেশের একমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও শতবর্ষী হার্ডিন্স ব্রিজ। এমনকি ঝুঁকিতে রয়েছে লালপুর শহরও। যারা বালি উত্তোলন করেন এবং অপরিণামদর্শী যে বিষয়গুলো ঘটবে যেগুলো, সেগুলোও কিন্তু আমাদের সব গোটা পরিবেশ এবং নদীর গতিপথ, আমাদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা সবগুলোর জন্য হুমকি হবে। এদিকে অভিযোগ উঠছে বালুমহাল ইজারা দেওয়ার পূর্বে এবং ইজারার শেষে বালু উত্তোলন পরবর্তী হাইড্রোগ্রাফিক জরিপ করার বাধ্যবাধকতা থাকলেও নাটোর জেলা প্রশাসন তা করেননি। ইজারা পাওয়ায় লালপুরের দিয়ার বাহাদুরপুর মৌজা থেকে বালু তুলছে মেসার্স মোল্লা ট্রেডার্স। এমন পরিস্থিতিতে বালু তোলা বন্ধ না হলে ভয়াবহ নদী ভাঙ্গন সহ নদীর গতিপথ পরিবর্তনের আশঙ্কা করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আর এলাকাবাসী। উত্তোলনযোগ্য বালি না থাকে সেখান থেকে বালি তুললে ভবিষ্যতে আমাদের পার বরাবর সেই জিনিসগুলো নদীর প্রবাহ শিফটিং হয়ে পারে আঘাত আনতে পারে। এই বালুটা বা ভরাটা কেটে নিচ্ছে আর এই আবাদি ফসল জমি ওইটা মাটি পূরণ হচ্ছে বা ভেঙে যাচ্ছে। আমার এইভাবে কাটতে কাটতে এলে তো আমার বাড়ি ঘর শুদ্ধ চলে যাবে। 60-70 হাত মিষ্টি হলো, যেখানে হলো চুষুক লাগাচ্ছে। এই মাঠ কিছু হলে 1000 বিঘে ভেঙে গেছে কয়েকদিনের ভিতরে। তবে নাটোরের জেলা প্রশাসক জানান নিয়ম মেনেই বালুমহাল লিজ দেওয়া হয়েছে, হাইড্রোগ্রাফিক জরিপ করা হয়েছে। এটা আসলে আমার নলেজে নাই, কারণ হচ্ছে যে বালি নাই সেটা তারা কিভাবে বলে। এটা এখন তাদের যদি কোনো মানে এই ধরনের কোনো সন্দেহ থেকে থাকে তারা আমাদের সাথে কথা বলতে পারে। নির্ধারিত এলাকার বাইরে গিয়ে বালু তোলায় ঠিকাদারি প্রতিষ্ঠান মোল্লা ট্রেডার্সের 3 জনকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী। ওখানে তারা বালুমহাল থেকে কিছুটা সীমানার বাইরে যে বালু উত্তোলন করছে, এই অভিযোগের প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক কিন্তু সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে আমরা ওখানে সেটা বন্ধ করে দিই। এদিকে দিয়ার বাহাদুরপুর মৌজায় স্থায়ী চরের সৃষ্টি হয়েছে, সেখানে উত্তোলনযোগ্য বালু নেই বলে জানিয়েছেন BIWTA। সেখান থেকে বালু বা মাটি উত্তোলন উচিত হবে না বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ। বুলবুল আহমেদ, 71, নাটোর। দর্শক, প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, নাটোরের লালপুরে পদ্মা থেকে অপরিকল্পিতভাবে বালু তোলা হচ্ছে, জরিপ ছাড়াই দেয়া হচ্ছে বালুমহল ইজারা। এই নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, জানাবেন যে এই যে অপরিকল্পিতভাবে বালু তোলা হচ্ছে, এতে নদী এবং এর আশেপাশের স্থাপনায় কি ধরনের প্রভাব পড়বে, স্থানীয়রা কি বলছেন এবং এটি বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে? কাজেরই আসলে প্রশাসনের পক্ষ থেকে যে বন্ধের উদ্যোগ, সে ধরনের কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয়নি। এবং নদীর মধ্যে যে প্রভাবটি পড়ছে স্থানীয়রা এবং বিশেষজ্ঞরা বলছে সেটি হলো যে নদীর হাইড্রোগ্রাফিক জরিপ না করার ফলে এবং হাইড্রোগ্রাফিক জরিপ বালু উত্তোলন চলাকালীন সময় করার ফলে, মানে বৈশাখ মাসের 1 তারিখ থেকে ইজারা দেওয়া হয়েছে এবং শ্রাবণ মাসের দিকে এসে হাইড্রোগ্রাফিক জরিপ পাওয়া গেছে। তো সেখানে দেখা যাচ্ছে যে 1431 সালের যে খননোত্তর হাইড্রোগ্রাফিক জরিপ এবং 1432 সালের খনন পূর্ব বালু উত্তোলনের পূর্বে যে হাইড্রোগ্রাফিক জরিপ, সেটি না করেই বালু মহাল ইজারা দেওয়া হয় এবং ইজারা পাওয়ার পরে এই ইজারাপ্রাপ্ত প্রতিষ্ঠান তারা এখান থেকে বালু উত্তোলন শুরু করে দেয় এবং প্রচুর পরিমাণে বালু তারা প্রতিনিয়ত তুলতে থাকে। এরপরে যখন সেখানে গিয়ে হাইড্রোগ্রাফিক জরিপ করা হয় তখন সেখানে আর বালির সন্ধান পাওয়া যায়নি। যে দাগাঙ্কিত এরিয়া উল্লেখ করে জেলা প্রশাসন লিজ দিয়েছিল, সেখানে হাইড্রোগ্রাফিক জরিপ করতে গিয়ে দেখা যায় যে সেখানে অন্য জায়গা থেকে, যেহেতু নদীর ভিতর থেকে পানির নিচ থেকে বালি তোলার সঙ্গে সঙ্গে অন্যত্র থেকে এসে ওই জায়গাটা পূরণ হয়ে যায়। তো ফলে সে জায়গায় পলি পড়েছে এবং ওইখানে বালির অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। এখন যেহেতু যারা ইজারাপ্রাপ্ত প্রতিষ্ঠান তারা প্রচুর পরিমাণে বালু প্রতিনিয়ত তুলছে এবং ওই এলাকায় হাইড্রোগ্রাফিক জরিপের
করার ফলে গত আগস্ট মাসের 14 তারিখে বিআইডব্লিউটি প্রতিবেদন দিয়ে বলছে যে সেখানে কোনো বালি নেই এবং খনন করার পরে মানে 1431 সালে যে খনন করার পরে এবং 1432 সালের চলতি যে বাংলা বছর সেই বছরের খননের পূর্বে যে জরিপ করার কথা ছিল সেটি না করার ফলে ওই এলাকা থেকে বালু উত্তোলনের ফলে বালি সেখানে অস্তিত্ব পাওয়া যাচ্ছে না এবং স্থায়ী চরের সৃষ্টি হয়েছে। তো প্রশাসন থেকে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ায় জটিলতা তৈরি হয়েছে। বুলবুল, আপনি যেমনটি জানাচ্ছিলেন, দর্শক আমাদের সাথে নাটোর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী, জানাচ্ছিলেন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে বিস্তারিত। সিরাজগঞ্জের ফায়ার সার্ভিস ভবনের পিলারে ফাটল সহ খসে পড়েছে পলেস্তারা, আর বৃষ্টি হলেই ছাদের ফাটল দিয়ে রুমের ভেতর পানি ঢুকছে। ভবনটির নিচ তলায় রয়েছে পানিবাহী গাড়ির গ্যারেজ ও অফিস, আর উপর তলায় রয়েছে আবাসিক ব্যবস্থা। 1961 সালে নির্মিত ভবনটির এমন পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। ইউসুফ দেয়ান রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। দীর্ঘদিনের পুরনো হওয়ায় বর্তমানে সিরাজগঞ্জের ফায়ার সার্ভিস ভবনটির অবস্থা নাজুক হয়ে পড়েছে। এর বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল, কোথাও কোথাও ভেঙে পড়েছে পলেস্তারা। অফিসের কর্মীরা বলছেন যে কোনো সময় বড় দুর্ঘটনার শঙ্কা রয়েছে। 2 তলা এই ভবনের নিচতলায় পানিবাহী গাড়ির গ্যারেজ ও অফিস, আর উপরতলায় আবাসিক ব্যবস্থা। এ অবস্থায় সব সময় বাসিন্দাদের দিন কাটছে আতঙ্কে। মাঝে মধ্যেই এই ছাদ থেকে এই সিমেন্টের চটা ধসে পড়ে, গায়ের উপর পড়ে। বসবাসের অযোগ্য হয়ে গেছে। এখানে একটু বৃষ্টি হলেই আমাদের ব্যারাকে পানি পড়ে। দ্রুত এই ভবনটি সংস্কার সহ ডুবুরি ইউনিট যুক্তির দাবি জানান ব্যবসায়ী নেতারা। এই 2য় শ্রেণীর ফায়ার স্টেশনে কোনো প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরি ইউনিট নেই। যে কোনো ঘটনা ঘটলে রাজশাহী থেকে ডুবুরি ইউনিটকে নিয়ে আসতে হয়। ভবনটি অনেক পুরনো, তাই পলেস্তারা খসে পড়ছে এবং বৃষ্টি হলেই পানি চুইয়ে পড়ে। ফায়ার সার্ভিসের উপপরিচালক জানান এটি পুনর্নির্মাণের জন্য সুপারিশ পাঠানো হয়েছে। ঝুঁকিপূর্ণ যেহেতু, এই জন্য আমরা চিঠি লিখেছি। একটা গণপূর্ত থেকে একটা উচ্চ পর্যায়ে কমিটি গঠন করে দেওয়া হয়েছে গণপূর্ত এবং আমাদের সমন্বয়ে। ওই চিঠি আসছে আমাদের কাছে, কমিটিকে দ্রুত যাচাই বাছাই করে এটা একটা রিপোর্ট দিতে বলছে। এরই মধ্যে ভবনটি পরিদর্শন করে দ্রুত প্রতিবেদন পাঠানো হবে বলে জানান গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী। যদি এটা পুনর্নির্মাণ করা হয় তাহলে হয়তো নতুন করে এই ক্যাটাগরি ফায়ার স্টেশন হিসেবে এটাকে প্রতিষ্ঠিত করা যাবে। তো আমরা প্রতিবেদন তৈরি কার্যক্রম চলমান আছে। আমরা এই সপ্তাহের মধ্যেই প্রতিবেদন আমাদের প্রধান প্রকৌশলী দপ্তরে পাঠিয়ে দেব। 1961 সালে সিরাজগঞ্জ পৌর এলাকার ইলিয়ার ব্রিজের পাশে নির্মিত হয় সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভবন। নূর তাজমিন নীর, 71। এ বিষয়ে বিস্তারিত জানবো আমরা। আমাদের সাথে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেয়ান রাজু। রাজু, জানাবেন যে ঝুঁকিপূর্ণ এই ভবনটি সংস্কারে এখন পর্যন্ত কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, প্রশাসন থেকে কি বলা হচ্ছে? 1961 সালে সিরাজগঞ্জ শহরের ইলিয়াট ব্রিজের পাশেই প্রতিষ্ঠা করা হয় সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনটি। এই দীর্ঘদিনের জরাজীর্ণ এবং পুরাতন এই জীবন অতিবাহিত করছে এই ফায়ার সার্ভিস। দুর্যোগকে আপাতকালীন সময়ে যারা মানুষ ভুগছেন তখন কিন্তু বিষয়টা অন্যরকম দেখা দিয়েছে সিরাজগঞ্জবাসীর মধ্যে। আমি যদি আপনাকে দেখা যায় যে এই যে ফায়ার সার্ভিস স্টেশনটা, এই স্টেশনটা দীর্ঘদিনের জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণের মধ্যে অবস্থান করছে। এই বিভিন্ন সারিকে ইতিমধ্যে বিশেষ করে রাজু, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ দেয়ান রাজু, জানাচ্ছিলেন সেখানকার ফায়ার সার্ভিস অফিসের যে ঝুঁকিপূর্ণ অবস্থা সেই অবস্থা দেখাচ্ছিলেন আমাদের। পরের প্রসঙ্গে যাচ্ছি। চলতি মৌসুমে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশের সংকট দেখা দিয়েছে, তাই কাঙ্ক্ষিত মাছ জালে ধরা না পড়ায় দুর্ভোগে আছেন জেলেরা। দিনভর নদীতে জাল ফেলেও প্রায় খালি হাতে ফিরছেন তারা, আর আয় না থাকায় এনজিও ও মহাজনের ঋণের চাপে পড়ছেন। বাধ্য হয়ে অনেকেই ঋণের দায়ে পরিবার পরিজন নিয়ে এলাকা ছাড়ছেন। কামরুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। দ্বীপ জেলা ভোলার 3 দিকে মেঘনা ও তেঁতুলিয়া নদী,
আর একদিকে বঙ্গোপসাগর। ফলে এখানকার প্রায় 3 লাখেরও বেশি মানুষ মাছ ধরার উপর নির্ভরশীল। বিগত বছরগুলোতে ভরা মৌসুমে মেঘনা তেঁতুলিয়া নদী থেকে ইলিশ বোঝাই নৌকা নিয়ে প্রতিদিন ঘাটে ভিড়তেন জেলেরা। ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখর থাকত মাছঘাট ও আড়তগুলো। কিন্তু এই মৌসুমে সেই দৃশ্য নেই। দিনভর নদীতে জাল ফেলেও প্রায় খালি হাতে ফিরছেন অনেক জেলে। এতে মানবেতর দিন কাটছে হাজারো জেলে পরিবারের। উপার্জন না থাকায় ঋণের জালে জড়িয়ে পড়ছেন তারা। কিস্তির চাপে অনেকেই এলাকা ছাড়ছেন। আমরা মাছ তো যাচ্ছি 4টা 5টা এর মধ্যে নদী আমার ধরে নৌফুলিছে ধরে আমাকে 3,000-4,000-5,000 টাকা জরিমানা করে। যে পরিস্থিতি, এই পরিস্থিতি তো জেলেদের মানে কোনো উপায় নেই, কোনো মাছ নাই, কিছু নাই। 4,000 টাকা বেচে 500 টাকা, 500 টাকা বেচে কি সংসার চলুক নাকি? কোনো নদীতে কোনো মাছ নাই। আর্থিক সহায়তা, এনজিও ও মহাজনের কিস্তি পরিশোধের সময়সীমা বাড়ানোর পাশাপাশি সুদ মওকুফের ব্যবস্থা করা হলে জেলেরা স্বস্তি পেতে পারেন বলে জানিয়েছেন জেলে সমিতির সভাপতি। 2-3 হাজারের উপরে জেলে ইলিশ মাছ ধরা থেকে বিরত হইয়া তারা বিভিন্ন দেশে চলে গেছে। কারণ বিভিন্ন চড়া সুদের লোন নিতে হয়, দাদন নিতে হয় আড়তদারের থেকে। এই সমস্ত দেনার চাপে নদীতে মাছ না থাকার কারণে তারা দেশের থেকে ত্যাগ করে চলে গেছে। এদিকে নদীতে মাছ না থাকার কারণ হিসেবে অবৈধ জালে অসাধু জেলেদের ঋণপোনা ধ্বংস করাকে দায়ী করেছেন জেলেরা। কালকে রাত্রে আপনার গাঙ্গে গেছি, আজকে সকালে আইছি, 5-7 টাকা পাইছি। আপনার মনে করেন মাছ পাইছি 4-5 হাজার টাকা। আমাকে মনে করেন যে কোনো রকম তেলের পয়সা দিয়া খরচা দিয়া মনে করেন যে গাইছে মন যাইতে হয়। ইলিশ মাছের পরিস্থিতি খুবই ভয়াবহ। আগের তুলনায় এখন মাছ খুবই কম, বরঞ্চ মানে বাজার যা নেই তার থেকে দ্বিগুণ বাজার বাকি থেকে যায়। নদীতে মাছ না থাকার কারণে আমরাও লসের মুখে এবং জেলেরাও লসের মুখে, তাতে আমরাও ঋণগ্রস্ত হয়ে যাই, জেলেরাও আমাদের ঋণগ্রস্ত হইয়া শেষ পর্যন্ত টাকা না দিতে পারিয়া অভাবে না পেয়ে ওরা নৌকা টুকা ফালাই নিয়ে চলে যায়। তবে জেলা মৎস্য কর্মকর্তার দাবি, জলবায়ু পরিবর্তন, সাগর মোহনায় পলি পড়ে ভরাট হয়ে যাওয়া সহ নানা কারণে নদীতে ইলিশের দেখা মিলছে না। তারপর বরি আবহাওয়ার কারণে জেলেরা গভীর সমুদ্রে যেতে পারছে না, যে কারণে ইলিশ কম মিলছে। আবহাওয়া খারাপ ছিল, যার কারণে কিন্তু সব সমুদ্রে যেতে পারে না, যার কারণে ইলিশ আহরণটা কিন্তু তুলনামূলকভাবে একটু কম হচ্ছে। তারপরেও ভরা মৌসুম চলছে, গনে গনে ইলিশ আসছে কিছু, এবং এতে করে আমাদের কিছু জেলের পেশাও পরিবর্তন হচ্ছে, এটা আমরা শুনেছি। গত অর্থ বছরে ভোলায় ইলিশের উৎপাদন হয় 1,68,474 মেট্রিক টন, আর চলতি বছরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,70,000 মেট্রিক টন। শরীফ আজাদ, প্রীতম, 71। জয়পুরহাটে হিমাগারে রাখা আলু নিয়ে কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আগামী 15 নভেম্বর পর্যন্ত হিমাগারে আলু সংরক্ষণের কথা থাকলেও গেল 10 সেপ্টেম্বরের মধ্যে সংরক্ষিত অর্ধেক আলু তুলে নিতে তাগিদ দেওয়া হয়েছে। এর কোনো প্রভাব বাজারে পড়েছে কিনা জানতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম, জানাবেন যে বুধবারের মধ্যে তো আলু তুলে নেওয়ার কথা ছিল, তো এখন কি অবস্থা হিমাগারের? ইনি কৃষক এবং ব্যবসায়ীরা কি বলছেন, তারা কি আলু তুলে নিয়েছেন কিনা? উৎপাদন করতে গত বছর তাদের যে সার, বীজ এবং বিদ্যুৎ যে শ্রমিক নিয়ে যে খরচ বেশি হয়েছে, তারা কিন্তু এইবারে তারা একটা দাবি করেছেন যে আপনাকে একটু বলে রাখি যে আপনি তো জানেন যে সরকার 22 টাকা নির্ধারণ করার কারণে কিন্তু আলুর দামটা আরো কমে গেছে। কৃষকরা যেটা বলছে যে আলু 22 টাকা দাম, হিমাগার মালিকরা যেটা বলছেন যে আলুর দাম সরকার নির্ধারণ করার কারণে কৃষকরা কিন্তু চিন্তা করছে যে সরকার আলু কিনবে, এই কারণে কিন্তু কৃষকরা আলু স্টোর থেকে আলু বের করছে না, যার কারণেই কিন্তু আলুর দাম আরো বাজারে কিন্তু দাম কম হয়ে যাচ্ছে। কৃষক যেটা দাবি করছেন যে গত বছরে যে আলু উৎপাদন করতে যে খরচ বেশিছে, এইবারে যেন আলু উৎপাদন করে যেমন 22 টাকা কেজি, গত বছরে আলুর যে বীজ কিনছে সেটা কিন্তু 80 টাকা থেকে 100 টাকা কেজি পর্যন্ত কিন্তু আলুর বীজ কিনেছে। তাই এখানকার কৃষকের যেটা দাবি যে এখন যে 22 টাকা কেজি রয়েছে, এই আলুটা যদি সরকার যদি ক্রয় করে যদি এই বীজের সময় যদি বীজ সরবরাহ করে কম দামে, তাহলে কিন্তু এই বছরে যেটা লস হচ্ছে কৃষক কিন্তু সেটা পুষে নিতে পারবে। আর এই কৃষকের সবচেয়ে বড় যে আক্ষেপ যেটা, সেটা হলো যে এই যে কৃষি বিভাগের যারা দায়িত্ব রয়েছে, কৃষি মন্ত্রণালয়, কৃষি বিভাগ যারা দায়িত্ব রয়েছে, যারা এই আলু উৎপাদন যদি বেশি হয় তাহলে কি করতে হবে, আর কি আলু উৎপাদন যদি কম হয় তাহলে কি করতে হবে। কৃষক যদি বলছে যে আলু যদি উৎপাদন বেশি হয় তাহলে এক্সপোর্ট করতে হবে। এই ছিল জয়পুরহাটে আলুর বাজার নিয়ে সর্বশেষ খবর। মোয়াজ্জেম, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক,
জয়পুরহাট থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী, জানাচ্ছিলেন আলুর হিমাগারে রাখা নিয়ে যে দ্বন্দ্ব শুরু হয়েছে সেই বিষয়ে। চট্টগ্রামের বাজারে বেড়েছে ব্রয়লার মুরগির দাম, তবে কিছুটা কমেছে সবজির দাম। পেঁয়াজের দাম বাড়লেও কমেছে আদা রসুনের দামও, আর চড়া রয়েছে সামুদ্রিক ও মিঠা পানির মাছের দাম। বাজারে কেজি প্রতি 10 থেকে 20 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। আগের দাম 340 ও 580 টাকায় বিক্রি হচ্ছে সোনালী ও দেশি মুরগি, তবে সরবরাহ ভালো থাকায় কিছুটা কমেছে সবজির দাম। এদিকে ভারতীয় দেশি পেঁয়াজের দাম কেজি প্রতি 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 190 টাকায়। কমেছে রসুন ও আদার দাম, তবে চড়া রয়েছে সামুদ্রিক ও মিঠা পানির মাছ। চট্টগ্রামের বাজারে আরো খবর জানবো আমরা, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, জানাবেন যে আপনি কোন বাজারে আছেন এবং আজ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কেমন রয়েছে, কি বলছেন, দাম নিয়ে কি বলছেন ভোক্তারা? কাজরি, শুভ সকাল। চট্টগ্রামের বাজারে মানে বেশ কিছুদিন পরে কিন্তু আমরা সবজির দাম কিছুটা কম দেখতে পাচ্ছি, কিন্তু তাও আসলে এটা সাধারণের নাগালে ঠিক মধ্যে আছে বলা যাবে না। তারপরে কিছুটা কমেছে, বিশেষ করে সব ধরনের সবজির দামে কিন্তু 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে, এবং যারা বিক্রেতা তারা বলছেন যে যেহেতু সরবরাহ কিছুটা বেড়েছে এই কারণে সবজির দাম কিছুটা এখন কম আছে। যেমন বেগুন গত সপ্তাহে 120 টাকা বিক্রি হয়েছিল, আজকে সেই বেগুন বিক্রি হচ্ছে 100 টাকা করে। ঝিঙ্গা গত সপ্তাহে যে 100 টাকা ছিল সেটি এখন 70-80 টাকা করে বিক্রি হচ্ছে। ঠিক তেমনি অন্যান্য যেসব সবজি আছে, বিশেষ করে ধুন্দুল বা করলা, সবগুলো দামই আসলে 10-20 টাকা করে কমেছে। আলু বিক্রি হচ্ছে 25 টাকা করে, এবং যারা বিক্রেতা তারা বলছেন যে সরবরাহটা যদি আরো বাড়ে তাহলে সামনের দিনে আসলে আরো দাম কমবে। আর আমরা দেখছি যে চট্টগ্রামের বাজারে দীর্ঘদিন ধরে কিন্তু আসলে মাছের যে দাম সেটি আসলে বাড়তি, এবং এখানে সরবরাহ কিন্তু আসলে কম, বিশেষ করে সামুদ্রিক মাছের সরবরাহটা কম দেখছি। পাশাপাশি মিঠা পানির যে মাছ, সেই মাছের দামও কিন্তু বেশ চড়া। যেমন গত সপ্তাহে যেই তেলাপিয়া মাছ বিক্রি হয়েছিল 250 টাকা করে, সেটি আজকে বিক্রি হচ্ছে 280 টাকা করে। ঠিক তেমনি পাঙ্গাস মাছ গত সপ্তাহে আমরা দেখেছি 180 টাকা বিক্রি হতে, সেটি আজকে 200 এবং 220 টাকা বিক্রি হচ্ছে। তো এইভাবে আসলে সব ধরনের মাছই আমরা দেখছি 20-30 টাকা 50 টাকা এরকম বাড়ছে, এবং তারা বলছেন যে মাছের সরবরাহটা যেহেতু কমে গেছে এই কারণে আসলে মাছের দাম কিছুটা বেশি। বিশেষ করে সামুদ্রিক মাছের সরবরাহ আমরা দেখছি বেশ কিছুদিন ধরে আসলে কম চট্টগ্রামের বাজারে। তো যার কারণে সামুদ্রিক মাছের সরবরাহ কম থাকার কারণে তার প্রভাবটা আমরা মিঠা পানির যে মাছের দাম, সেই মিঠা পানির মাছের দামের উপর আসলে পড়তে দেখেছি। এবং তবে এর মধ্যে আমরা দেখেছি যে ব্রয়লার মুরগি, সেই ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহের তুলনায় 10 থেকে 20 টাকা করে বেড়ে গেছে। গত সপ্তাহে যে ব্রয়লার মুরগি 155-60 টাকা ছিল, সেটি আজকে বিক্রি হচ্ছে 170 থেকে 175 টাকা। তবে সোনালী মুরগির দাম গত সপ্তাহের মতোই 330 থেকে 340 টাকায় বিক্রি হচ্ছে, এবং দেশি মুরগির দামও 580 টাকা থেকে 600 টাকার মধ্যে আসলে বিক্রি হচ্ছে। এবং বিক্রেতারা বলছেন যে যেহেতু ব্রয়লার মুরগির সরবরাহ এখন কিছুটা কমে গেছে, এই কারণে দামটা কিছুটা বাড়তি, তবে সরবরাহ বাড়লে আবার দাম আসলে কমবে। আর এর বাইরে আমরা দেখছি যে পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে, বিশেষ করে ভারতীয় এবং যে দেশীয় পেঁয়াজ রয়েছে গত সপ্তাহের তুলনায় 10 টাকা করে বেড়ে গেছে। গত সপ্তাহে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছিল 90 টাকা, সেটি বিক্রি হচ্ছে 100 টাকা করে, এবং দেশি পেঁয়াজ যেটি গত সপ্তাহে বিক্রি হয়েছিল 80 টাকা করে, সেটি আসলে বিক্রি হচ্ছে 90 টাকা। তবে কমেছে আদা এবং রসুনের দাম, প্রায় 40 টাকা করে কমেছে আদা এবং রসুনের দাম। গত সপ্তাহে 180 টাকা করে আদা রসুন বিক্রি হয়েছিল, সেটি এখন বিক্রি হচ্ছে 140 টাকা। তো তবে এখানে যারা বিশেষ করে যারা ক্রেতা আছেন তারা বলছেন যে এই যে এক সপ্তাহের ব্যবধানে এত যে দাম উঠানামার পরে বেড়ে যায় বা কমে যায়, তো এই যে বিষয়গুলো আসলে মনিটরিং করার জন্য যাদের আসলে বাজার তদারকি করার কথা, বিশেষ করে ভোক্তা অধিকার বা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে বিষয়গুলো মনিটরিং করার কথা, সেই বিষয়গুলো আসলে ওভাবে মনিটরিং করা হয় না। হয়তো দেখা যাচ্ছে কোন একটা বাজারে গেল, বাজার মনিটরিং এর জোর দাবি জানিয়েছেন ভোক্তারা, যেমনটা আপনি বলছেন। রাজীব বড়ুয়া, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, চট্টগ্রামের বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। যাচ্ছে পরের প্রসঙ্গে, আগামী দিনের আমদানি রপ্তানি বৃদ্ধির কথা মাথায় রেখে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে গুরুত্ব পাচ্ছে বে টার্মিনাল প্রকল্প। এরই মধ্যে একই সাথে 3টি কাজ অন্তর্ভুক্ত করে বে টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রকল্প হাতে নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। প্রকল্পটিতে সমুদ্র চ্যানেল খনন, বড় ঢেউ থেকে বন্দর রক্ষায় ব্রেক ওয়াটার নির্মাণে 10,000 কোটি টাকা দেবে বিশ্বব্যাংক। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। যে কোনো বন্দরে জাহাজ আসা যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাক্সেস এবং জাহাজ নেভিগেশন চ্যানেল। এছাড়া সমুদ্রের বড় ঢেউ থেকে বন্দর স্থাপনা ও চ্যানেল রক্ষায় প্রয়োজন ব্রেকওয়াটার বা ঢেউ প্রতিরোধক বাঁধ নির্মাণ।
চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্পে নেভিগেশন চ্যানেল ও সমুদ্রের ডুবোচর ব্যবহার করে ব্রেকওয়াটার নির্মাণে অর্থায়ন করছে বিশ্বব্যাংক। ঋণ হিসেবে 0.85% সুদে 10,000 কোটি টাকার উপর বিনিয়োগ করবে সংস্থাটি। চলতি বছরের মে মাসে বিশ্বব্যাংকের ঋণ চূড়ান্ত হয় এবং জুনে অনুমোদন পায় ডিপিপি। নিয়ম অনুযায়ী বিশ্বব্যাংক থেকে ঋণ অনুমোদনের পর 4 মাসের মধ্যে কার্যকারিতা নিশ্চিত করতে হয়। সময়সীমা 3 মাস বাড়ানোয় আগামী ডিসেম্বর পর্যন্ত আগ্রহী টার্মিনাল অপারেটররা তাদের প্রস্তাবনা দাখিল করার সময় পাবে। সাগরের কোলজুড়ে হালিশহর থেকে রাসমণি ঘাট পর্যন্ত 6.5 কিলোমিটার এলাকায় বিস্তৃত হবে বে টার্মিনাল। এখানে নির্মাণ হবে পৃথক 3টি টার্মিনাল। এর মধ্যে একটি টার্মিনাল সিঙ্গাপুরের পিএসএ, অপরটি দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ড নির্মাণ করবে। তৃতীয়টি হবে মাল্টিপারপাস টার্মিনাল। সব মিলিয়ে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা প্রকল্প, যেটা ইতিমধ্যে আমাদের এই বে টার্মিনালের ব্রেকওয়াটার এবং অ্যাক্সেস চ্যানেল এটা অলরেডি সরকার প্রজেক্ট অ্যাপ্রুভ করেছে এবং এটার কার্যক্রম সহসা শুরু হয়ে যাবে। রোড রেল কানেক্টিভিটি সুবিধা এবং 19টি ইনল্যান্ড ডিপো বে টার্মিনাল সংলগ্ন এলাকায় অবস্থিত হওয়ায় নির্মাণের দ্রুত সময়ে বে টার্মিনাল ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে বলছেন বন্দর ব্যবহারকারীরা। বে টার্মিনালের একটা সবচেয়ে বড় সুবিধাটা হলো তার সাথে যে সকল অবকাঠামোগুলো আছে, হিন্টারল্যান্ড যে সুবিধাগুলো আছে ইতিমধ্যে কিন্তু গড়ে ওঠা আসে, যেমন রোড কানেকশন, রেল কানেকশন, তারপরে নদী বন্দর প্লাস ইকো জোন যেগুলো আছে, বিশেষ করে যে আমাদের ডিপোগুলো 19টা ডিপো কিন্তু বে টার্মিনালের আশেপাশে। তো নতুন করে সেই জায়গাগুলোতে কিন্তু ইনভেস্ট করতে হবে না। চট্টগ্রাম বন্দরের মতো জোয়ার ভাটার উপর নির্ভর করতে না হওয়ায় বে টার্মিনালে 24 ঘন্টা জাহাজ আসতে পারবে। জাহাজ অপেক্ষার সময় কমে পণ্য আমদানি রপ্তানির সময় কমলে প্রচুর বৈদেশিক মুদ্রারও সাশ্রয় হবে বলছেন ব্যবসায়ীরা। আমাদের দেশে মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স অফ ডলার চলে যায়, যেটা কোনো হিসাব নাই, যে আমরা যে এক্সট্রা ফ্রেটে দিয়ে দিই এইগুলো যে জাহাজকে ওয়েট করতে হয়, ড্যামেজ দিতে হয়। সো এটা যদি আমরা এফিশিয়েন্টলি পোর্ট হ্যান্ডেল করতে পারি, আরও এফিশিয়েন্ট পোর্ট তো আরও এক্সপ্যান্ড হচ্ছে। একটা লিমিট আছে, কত এফিশিয়েন্ট করবেন, আপনার ক্যাপাসিটি লিমিট থাকে, তো ওটা থেকে তো আপনি বেশি করতে পারবেন না। তো পোর্টও এক্সপ্যানশন হচ্ছে, ওটা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি যত আমরা বেশি করতে পারবো, এত আমরা আমাদের ফরেন কারেন্সি রিজার্ভকে সেভ করতে পারবো, যে এত আমাদের ডলার বাইরে চলে যাবে। বর্তমানে চট্টগ্রাম বন্দরে 9.5 মিটার ড্রাফট ও 2000 টিইউস ধারণ ক্ষমতার জাহাজ ভিড়তে পারে। সেখানে বে টার্মিনাল নির্মিত হলে 12 থেকে 13 মিটার ড্রাফটের 3 থেকে 4000 টিইউস ধারণ ক্ষমতার জাহাজ ভিড়তে পারবে। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চাঁদপুরের হাজীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে উঠান বৈঠক ও কমিউনিটি সভা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার খাট্রা বিলওয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সিলভার বেল স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই সভার আয়োজন করে চাঁদপুর জেলা তথ্য অফিস। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য ও গণযোগাযোগ অধিদপ্তরের আওতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু ও কিশোর কিশোরীদের শিক্ষা, শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নারীর উন্নয়নকে এগিয়ে নিতে সমাজের প্রতিটি মানুষের ভূমিকা রয়েছে। এ ধরনের সচেতনতামূলক সভা সমাজ পরিবর্তনে কার্যকর অবদান রাখবে বলেও মন্তব্য করেন তারা। দিনব্যাপী এ কার্যক্রমে স্থানীয় শিক্ষক, অভিভাবক, নারী সমাজ ও শিক্ষার্থীরা অংশ নেন। চট্টগ্রামে সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোট এফবি মাসুদা শাহিন থেকে 17 জন জেলেকে নিরাপদ উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক জানান, গত 31 আগস্ট চট্টগ্রাম ফিশারি ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায় বোটটি, কিন্তু 7 সেপ্টেম্বর রাতে বোটটির বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে। এরপর মোবাইল নেটওয়ার্কের আওতায় এসে এক জেলে 10 সেপ্টেম্বর দুপুরে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বরে যোগাযোগ করে। পরে কোস্টগার্ডের জাহাজ শ্যামল বাংলা উদ্ধার অভিযান চালিয়ে 17 জন জেলেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও খাবার দেয়। কোস্টগার্ড জানিয়েছে, জেলেদের মালিকপক্ষদের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে। দুর্গাপূজার প্রস্তুতি চলছে নরসিংদীতে। দিনরাত প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। তাদের নিপুণ হাতের ছোঁয়ায় বাঁশ, কাঠ, খড় আর কাদামাটি দিয়ে চলছে প্রতিমা তৈরির প্রাথমিক কাজ।
কারিগররা বলছেন গত বছরের তুলনায় চাহিদা ভালো থাকলেও প্রতিমা তৈরির উপকরণের দাম বেড়েছে, কিন্তু সেই অনুযায়ী দাম মিলছে না। মোবারক হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। বাঁশ, কাঠ, খড় আর কাদামাটি দিয়ে প্রতিমা তৈরির প্রাথমিক কাজ প্রায় শেষের দিকে, আর এই কাজে দিনরাত ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর প্রতিমা শিল্পীরা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে ঘিরে পুরো জেলায় চলছে নানা প্রস্তুতি। প্রতিমা শিল্পীরা বলছেন প্রাথমিক কাজ শেষ করে প্রতিমাতে দেয়া হবে রং তুলির আঁচড়। এরপর প্রতিমাগুলো বিভিন্ন অলংকারে সাজিয়ে মণ্ডপে যাওয়ার জন্য প্রস্তুত করা হবে। তারা জানান গত বছরের তুলনায় এবার প্রতিমার চাহিদা ভালো, তবে প্রতিমা তৈরিতে ব্যবহার করা জিনিসপত্রের দাম, শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ার প্রভাব পড়ছে দামে। গত বছর যেভাবে বিক্রি করা হয়েছে তার তুলনায় এবছরও ওরকম দামে বলে, কিন্তু আসলে গত বছর তো সরকার বদল হওয়ার কারণে আর কি আমরা ব্যবসা করতে পারি নাই, কম দামে আর কি বিক্রি করছি। খেলমারি দিছি, শুকাতে দিছি, এটি শুকালে তারপরে ফিনিশিং কাজ হবে, বেলে মাটি দিতে হবে। মাটির কাম কমপ্লিট করে রং ধর্ম, এটা তো আমরা বসে আমার সাথে বানাইতেছি। আমরা 22টা মূর্তি বানাইছি আর কি, 22টায় কারখানার কাজ, গুড়াগাড়ির কাজও আছে। সকাল 8টা থেকে মনে করেন রাত 3টা পর্যন্ত কাজ করতে হয়। মানে যে হিসাবে মনে করেন আমরা দাম, সেই হিসাবে আমাকে পোষায়, মনে করেন আমার বেতন পোষায় না। আগের তুলনায় কিছুটা বৃদ্ধি পাইছে, কিন্তু তেমন বৃদ্ধি না। 5,000 টাকা আমাদের এক্সট্রা লাগতেছে, 45,000 টাকা। কিন্তু বাজেট অনুযায়ী মূর্তির কোয়ালিটি খুবই ভালো এখানে। আমাদের সাধ্যমতো এখান থেকে মূর্তি নিতে পারি, আর আগের যে বাজেট ছিল এই বছর একই বাজেটের মধ্যে আমরা মূর্তি নিতে পারছি। পুরো জেলায় এবার 340টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, আর এর জন্য নেওয়া হচ্ছে সার্বিক প্রস্তুতি। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। প্রতিমা শিল্পীদের যে কারখানাগুলি রয়েছে আমাদের নরসিংদীর বেশ কয়েকটি, ওখানে কিন্তু নিয়মিত কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন তাদেরকেও কিন্তু দেখভাল করছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা কেউ ঘটাতে না পারে। তো এছাড়া আমরা মনে করি যে নরসিংদী জেলা বিগত দিনের চেয়েও, বিগত বছরের থেকেও এবার অনেক উৎসাহ উদ্দীপনা নিয়েই আমরা সার্বজনীন যে শারদীয় দুর্গোৎসব আমরা পালন করব। এই উৎসবের ঢাকে কাঠি পড়া শুরু হয় মহাষষ্ঠী থেকে, আর আগামী 28শে সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা। এরপর 2 অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে উৎসব। মনিরা কাজুরি, 71। সুনামগঞ্জে প্রথমবারের মতো হয়ে গেল সেরা বংশীবাদক অন্বেষণ প্রতিযোগিতা। সিলেট বিভাগের বিভিন্ন জেলার প্রতিযোগীরা বাঁশির সুরে গানে গানে মুগ্ধতা ছড়ান ব্যতিক্রমী আয়োজনে। দেশের সংস্কৃতি অঙ্গনে বাঁশি যন্ত্রের প্রতিভার বিকাশ ও সঙ্গীত চর্চায় বাঁশির প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রথমবারের মতো এমন আয়োজন করা হয়। ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত রাখার দাবি সংস্কৃতি প্রেমীদের। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রেম, বিরহ, বিচ্ছেদ ও ভালোবাসার এক অন্যরকম আবহে বাঁশির সুরে সুরে দর্শকদের মুগ্ধ করেন বংশীবাদকরা। সুনামগঞ্জের শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে সেরা বংশীবাদক অন্বেষণ প্রতিযোগিতায় বাঁশির সুরে তৈরি হয় মনোমুগ্ধকর এক পরিবেশ। জেলা প্রশাসনের আয়োজন ও শিল্পকলা একাডেমির সহযোগিতায় দিনব্যাপী এই প্রতিযোগিতায় সিলেট, হবিগঞ্জ সহ সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার 20 জন প্রতিযোগী অংশ নেন। মধ্যরাত পর্যন্ত 4টি ধাপে চলে এই প্রতিযোগিতা, যেখানে ফোক, ক্লাসিক, আধুনিক সহ বিভিন্ন গানের মাধ্যমে বাঁশি বিদ্যার প্রদর্শন করেন প্রতিযোগীরা। শিল্প সংস্কৃতির যে কয়টি মাধ্যম মানুষকে খুব বেশি টানে, তার একটি হচ্ছে বাঁশি। তো সেই বাঁশির যারা বাজান তাদেরকে নিয়ে জেলা শিল্পকলা একাডেমি এবং জেলা প্রশাসন আয়োজন করেছে। আমার মনে হচ্ছে যে এর যে প্রভাবটা সুদূর প্রসারী হবে, অনেক দূর পর্যন্ত যাবে। প্রথমবারের মতো এমন আয়োজনকে স্বাগত জানিয়েছেন সংস্কৃতি প্রেমীরা। এর মাধ্যমে বাঁশি যন্ত্রের ব্যবহার ও বাঁশি বিদ্যার বিকাশ ঘটবে, যা বাংলা সংস্কৃতিতে বিশেষ অবদান রাখবে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। এই কম্পিটিশনটা একটু ডিফারেন্ট, কারণ শুধুমাত্র বংশীবাদকদের জন্য এই কম্পিটিশনটা, এবং আমার বিশ্বাস যে এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশে আমরা আরও নতুন নতুন বংশীবাদক পাবো। জেলা প্রশাসন এবং শিল্পকলা একাডেমির যারা কর্মকর্তা আছে তাদের কাছে আমি আহ্বান করব, প্রতি বছর যেন সুনামগঞ্জে এই বংশীবাদক প্রতিযোগিতার বিষয়টা তারা চালু রাখে। প্রতিযোগিতায় একমাত্র মেয়ে বংশীবাদক হিসেবে অংশগ্রহণ করেন সুনামগঞ্জের সুস্মিতা দে। আমি একজন প্রতিযোগী, তো
আমিও অংশগ্রহণ করতে পেরে আমার অনেক ভালো লাগছে, অনেক এক্সাইটেড আমি। বাঁশি শিল্পের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি বংশীবাদকদের অন্বেষণ করতে এমন আয়োজন বলে জানান আয়োজকরা। সুনামগঞ্জের বাইরেও আমরা চাচ্ছি বিভিন্ন জেলাতেও যেন এই চর্চাটা অব্যাহত থাকে এবং যন্ত্রশিল্পীদের যে কদর, যে সম্মান, এই অধিক প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা আশা করছি তাদের যথাযথ সম্মান প্রদর্শন করা সম্ভব। সুনামগঞ্জ হচ্ছে শিল্প সংস্কৃতির একটা পূর্ণভূমি। এখানে ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য গুণীজন রয়েছে, এখানে বংশীবাদকও রয়েছে। আমরা বংশীবাদকদেরকে তুলে আনতে চাই, তারা যেন জাতীয় সংস্কৃতিতে তাদের অবদান রাখতে পারে। প্রতিযোগিতায় সেরা বংশীবাদক নির্বাচিত হন জায়েদ মাহমুদ, আর দ্বিতীয় হন প্রণয় দাস ও তৃতীয় সুস্মিতা দে। মনিরা কাজুরি, ৭১।